নামগুলো করে এই অভিযোগটাকে আনতে হবে সামনে। বিএমএসের ওপর যারা নির্ভর করেন তাদেরকে ভেঙে ওই বিজেএমসি নাকি সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদেরই দলের দু একজন নেতৃস্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি, আজকে বলেছি যে আপনারা এদের দ্বারা প্রতারিত হবেন, এটা প্রতারণামূলক একটা সংগঠন, এটাই বলেছি। এই প্রশ্নের উত্তরটা আমি দেবো না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আরেকটু পরে আসবে, কদিন বাদে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে, তখন এই প্রশ্নের উত্তর আমি দেবো। হলদিয়া শ্রমিকদের জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? হলদিয়া শ্রমিকদের জন্য বার্তা দিচ্ছি সেটা হচ্ছে চোয়াল শক্ত করে যেখানে যেখানে সিওডি সেটেলমেন্ট হয়নি, চার্টার অফ ডিমান্ড, সেই দিকে এগিয়ে যাওয়া, চার্টার অফ ডিমান্ডটাকে ফলপ্রসূ করিয়ে নিয়ে আসা, তার জন্য আলোচনা করা এবং তার জন্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বা উপযুক্ত চাপ সৃষ্টি করে, যদি যোগাযোগ করেও না হয় চাপ সৃষ্টি করে তাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, টাকা পয়সার দিকটা, চাহিদার দিকটা, সেটাকে নিশ্চিত করা। একাধিক জায়গাতে অস্ত্র উদ্ধার হচ্ছে এবং গতকালও এরকম আইনি দোকান থেকে বেআইনিভাবে অস্ত্র সেখানে বিক্রি করা হতো বলে সেখানে দোকানটাও সিল করে দেওয়া হয়েছে। এটা কত ভয়ঙ্কর তো বটেই, ভয়ঙ্কর এবং বিপজ্জনক তো বটেই। তো সিল করলো কে? পুলিশ? আমি জানি না ঘটনাটা। এসটিএফ করেছে। হয়তো তাদের সম্বন্ধে খবর পেয়েছে। তো মানে এটা তো এছাড়া বেআইনি অস্ত্রের যে কারবারটা সারা কলকাতা জুড়ে চলে, বিশেষ করে কতগুলো পকেট আছে কলকাতার উপকণ্ঠে, সেখানে চলে। আবার কলকাতার ভেতরে এক আধ জায়গা আছে যেমন তিলজলা, সেখানে তো শুনেছি ঝুড়ি করে অস্ত্র নিয়ে বিক্রি করতে বেরোয় কিছু কিছু লোক। অস্ত্র চাই যেরকমভাবে ফল নিয়ে বেরোয় না, সেরকমভাবে। তো এদেরকে কেন এতদিন ধরে আটকানো হচ্ছে না, এখনও আটকানো হয়নি, সেটা আমার কাছে একটা রহস্য। এবং আমি মনে করি এটা প্রশাসনের ব্যর্থতা, এবং প্রশাসনের একটা প্রচ্ছন্ন সমর্থন না থাকলে এই ঘটনা দিনের পর দিন ঘটে না। যে বেআইনি অস্ত্র এত আসছে, হাতবদল হচ্ছে, পাচার হচ্ছে, এইটা থামানোর ব্যাপারে প্রশাসন যতটা উদ্যোগী হওয়া উচিত ছিল তার ধারে কাছেও নেই। সরকারি অস্ত্র কারখানা থেকে এইগুলো গুলিগুলো পাচার হচ্ছে, আমি এ সম্বন্ধে খোঁজ পেলে তখন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি। অভিজিৎবাবু, একটা তবুগি তারা কিছুটা আশার আলো দেখিয়েছিল, তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন, এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী ঘোষ, যিনি এখন বিজেপি নেত্রী রয়েছেন, দিব্যেন্দু অধিকারী, তারও নাম রয়েছে। এইটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো যে এখন থাকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি। তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলে বহু লোকই এই কাণ্ডটা করেছিলেন। কেন না, তৃণমূলের ওপর মহল থেকে এটা এসেছিলো যে আমরা চাকরি বিক্রি করছি, তোমরা যারা যারা চাকরি কিনতে চাও তারা নাম পাঠাও, ঠিক আছে। সেটাকে ধরে নিয়ে তারা হয়তো করেছেন, অনেকে অস্বীকারও করেছেন যে আমি এরকম কিছু করিনি। তো আমি অস্বীকারের দিকটা এক্ষুনি যাচ্ছি না। প্রাইমা ফেসি যদি আমি ধরেই নিই যে কেউ কেউ করেছিলেন, তাহলে তারা তৃণমূলের নির্দেশেই করেছিলেন। সুতরাং আজকে তৃণমূল বলতে পারে না যে তারা তো আজকে বিজেপিতে আছে, বিজেপিতে থেকে তারা কিছু করেননি। তৃণমূলের থাকাকালীন তারা যদি কিছু করে থাকেন, তাহলে তৃণমূলের থাকাকালীনই করেছিলেন। এই যে এখন তোলা হচ্ছে, বিষয়টাকে সামনে আনা হচ্ছে, জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ফেসবুকে একটা পোস্ট করছেন, আবার তাকে আইনি নোটিশ দেওয়া হচ্ছে, তিনি ফেসবুক পোস্টটা মুছে দিচ্ছেন। কোথাও কি ভেতরে এই যে সামনে নিয়ে আসা কারা সুপারিশ করেছিল, এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক কোনো চক্রান্ত বা এরকম বা এ সম্পর্কে আমি যতক্ষণ একটু বিশদে কথাবার্তা বলতে পারছি যারা এর সঙ্গে জড়িত তাদের সঙ্গে বা নেতৃত্বের সঙ্গে, ততক্ষণ আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ইরেসপন্সিবল হয়ে যাবে। তাই আমি এই প্রশ্নের উত্তরটা এখনই দিতে পারছি না। তবে প্রশ্নটা থাক, উত্তরটা পরবর্তীকালে যখন আপনাদের সঙ্গে দেখা হবে তখন আমি নিশ্চয়ই এটা ক্লারিফাই করব। একটা জায়গায় 1 লক্ষ লোক ভিড় করেছে, তার অব্যবস্থার দায় রেলমন্ত্রীর কর্তৃপক্ষের, যারা ভিড় করেছেন তাদের।
বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে রেলের একটা গাফিলতি। না না, ওটা প্রচার করা হচ্ছে, রেলের কোনো গাফিলতি নেই। একটা প্ল্যাটফর্মে যদি 1 লক্ষ লোক হঠাৎ জমা হয়ে যায়, রেল কী করবে? এবার রেল যদি 10,000 লোক জড়ো হওয়ার পর গেট বন্ধ করে দেয়, ঢুকতে না দেয়, তখন রেলের বিরুদ্ধে আবার প্রচার শুরু হবে যে রেল আমাকে প্ল্যাটফর্মে পৌঁছতে দিল না। রেল সকলকে প্ল্যাটফর্মে পৌঁছেছে, যেভাবে তারা ধীরে ধীরে ঢুকেছেন, ঢুকে একটা সময় দেখা গেছে যে ছোটো জায়গায় 1 লক্ষ লোক জড়ো হয়ে গেছেন বা তার বেশি লোক জড়ো হয়ে গেছে। এবার লোকেরা যদি হুড়োহুড়ি করেন, তার জন্য তো রেলমন্ত্রী বা রেলমন্ত্রক দায়ী নয়, তাই না? কোথাও কি একটা চক্রান্ত মনে হয়, এই যে একটা বিশৃঙ্খলা হচ্ছে? না, আমি চক্রান্ত তত্ত্বটা এক্ষুনি আনতে চাই না, সেটা আরও খোঁজখবরের ব্যাপার আছে, কিন্তু আমি একটা তুলনা আপনাদেরকে দিতে চাই। আপনারা হয়তো জানেন, বছর 15 আগে জাপানে একটা প্রবল ভূমিকম্প হয়েছিল। সেখানে জাপানিদের দেখা গিয়েছিল সেই ভূমিকম্পের পরে ভেঙে যাওয়ার বাড়ির মধ্যেও চুপচাপ বসে আছে, তার অপেক্ষা করছে কতক্ষণে ত্রাণ আসবে। এত ডিসিপ্লিন তারা। আমরা তো এত ডিসিপ্লিন নই। সুতরাং আমাদের হুড়োহুড়ি করাটা স্বভাব, আমাদের একজন পড়ে গেছে সেটা না দেখে তার উপর দিয়ে মারিয়ে চলে যাওয়া স্বভাব। এই যদি আমাদের স্বভাব হয়, তাহলে তার জন্য কাউকে দায়ী করা যায় না যারা এটা করছেন তাদের ছাড়া, তাই না? এতই পূর্ণ অর্জনের উদ্দেশ্য যে তিনি আরেকজনকে মেরে ফেলে চলে যাচ্ছেন, তার প্রতি কোনো দায়িত্ববোধ নেই। এই মানুষগুলোকে বরং আমি বলবো যে আপনারা দায়িত্ববান হন, এরকম কাজ করবেন না। যারা কুম্ভ যাচ্ছে, মানে এখনো যারা যাবে, তাদের প্রতি আপনি কোনো একটা বার্তা দেবেন? কী আর বার্তা দেবো? যারা যাচ্ছেন তারা সবাই মোটামুটি ধর্মীয় বিশ্বাসের লোক, ধর্ম বিশ্বাসের লোক, ধর্মে ঈশ্বরে সবাই বিশ্বাস করেন, আমিও যেমন করি। তো তারা শান্তিতে যাবেন, এটুকু আশা করি। আর কি বলবো, আমার এই বিষয়ে কিছু বলার নেই।